সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, দেখুন আজকে লেকচার 7 শব্দ শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব, যেখানে আসলে আজকে আলোচনার মূল বিষয়গুলো যদিও বা আমাদের হচ্ছে শব্দ শ্রেণী বিভাগ, কিন্তু সেগুলো হলেও আজকে আমরা কয়েকটি বিষয় খুব সহজভাবে এবং মনে রাখার উপায় সম্পর্কে ছন্দ আকারে এইগুলো আমরা শিখব। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে এবং বড় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। দেখুন, এখানে মূলত বলা হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ। আমরা একটা ছন্দ আকারে পড়তে পারি যাতে করে আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন এখানে একটা দেওয়া আছে উট গঠনার্থ 523। উট গঠনার্থ কথাটা কি বোঝায় যদি আমরা একটু ভেঙে প্রকাশ করি, এই যে উট, এই উট দ্বারা বোঝাচ্ছে উৎপত্তিগতভাবে শব্দ। উৎপত্তিগতভাবে শব্দ 5 প্রকার। গঠন যে বিষয়টা রয়েছে, সেই গঠনগতভাবে শব্দ 2 প্রকার, আর অর্থগতভাবে শব্দটা হচ্ছে আমাদের 3 প্রকার। এখন আসি উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার কি কি। একটা হচ্ছে তৎসম শব্দ, এরপরে অর্ধ তৎসম শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। বাংলা ভাষায় কিন্তু খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দগুলো 60 ভাগ জায়গা জুড়ে রয়েছে। দেশি শব্দ এবং বিদেশি শব্দ। আর গঠনগতভাবে শব্দ 2 প্রকার, একটা মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। অর্থগতভাবে শব্দ কত প্রকার? 3 প্রকার। কি কি? এটা যৌগিক শব্দ, এটা রূঢ় বা রূঢ়ি শব্দ, অপরটা হচ্ছে যোগরূঢ় শব্দ। এখন যে এই বিষয়গুলো আমাদের রয়েছে, সেখান থেকে এখন আমরা আলোচনার মূল বিষয় কেন্দ্রের দিকে যদি যাই, তাহলে সেই বিষয়গুলোর দিকে তাকালে আমরা একটু দেখতে পাই যে উৎপত্তিগতভাবে আগে আমরা আসি। উৎপত্তিগতভাবে যে শব্দটা রয়েছে, উৎপত্তিগতভাবে শব্দ 5 প্রকার। কি কি? প্রথমত আমরা আলোচনা করছি কি কি। এখন আসি তৎসম শব্দ। তৎসম শব্দ কাকে বলা হচ্ছে? সংস্কৃতের যে শব্দ অপরিবর্তিত হয়, মানে কোনো রূপ পরিবর্তন হয়নি, অপরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, তাই তৎসম শব্দ। আমরা যদি এগুলো মুখস্থ রাখতে চাই তাহলে সূত্র আকার বা ছন্দ আকার আমরা বলতে পারি। ঋতু ধর্মান্বেষণে ছ ফলায় গেল, অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে কোন শব্দের মধ্যে যদি রি বা রিকার, রেপ বা রফলা, মূর্ধন্য বা মূর্ধন্য কিংবা বাংলা সফলার কোনো একটি ফলা যুক্ত থাকে, সেটি সাধারণত তৎসম শব্দ হয়ে যায়। উদাহরণ হিসেবে বলতে পারি ঋষি, কৃষক। এগুলো উদাহরণ হিসেবে বলতেছি যে ঋষি, কৃষক, চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি। অর্ধতৎসম শব্দ কাকে বলা হচ্ছে? আমরা বলতে পারি সংস্কৃতের মধ্যে শব্দ সামান্য পরিবর্তিত হয়ে বা সামান্য পরিবর্তন হয়ে বা কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, তাই অর্ধতৎসম শব্দ। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে বন্ধুরা, অর্ধ বলতে অর্ধেক, তৎ বলতে তার, সম বলতে সমান। অর্ধেক তার সমান, কার সমান? সংস্কৃত বা তৎসমের সমান। এখন আমরা বলতে পারি এখানে যে শব্দগুলো কম ব্যবহৃতই হয়, শুনতেও শ্রুতিমধুর নয়, সেগুলোই হচ্ছে অর্ধ তৎসম শব্দ। মাথায় রাখতে হবে যেগুলো কম ব্যবহৃত হয় এবং শুনতে শ্রুতিমধুর মনে হচ্ছে না, বেখাপ্পা মনে হচ্ছে, সেগুলোকেই বুঝে নিতে হবে, সেগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন শ্রাদ্ধ, শ্রাদ্ধ থেকে আসলে শ্রাদ্ধ, গৃহিণী থেকে গিন্নি, বোস্টম, কেস্ট, এই যে এই বিষয়গুলো, এগুলোকে আমরা বলতে পারি যে অর্ধ তৎসম শব্দ। এরপর তদ্ভব শব্দ কাকে বলা হচ্ছে? যে শব্দগুলো সংস্কৃত থেকে উৎপন্ন হয়। কোথা থেকে উৎপন্ন হয়? সরাসরি সংস্কৃত থেকে। তাহলে আমরা বলতে পারি যে শব্দগুলো সংস্কৃত থেকে উৎপন্ন কিন্তু প্রাকৃতের ধারায় পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় সর্বাধিক ব্যবহৃত হচ্ছে, সেগুলোই তদ্ভব শব্দ। এগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়ে থাকে। তদ্ভব শব্দ চেনার উপায় কি? তদ্ভব শব্দের মধ্যে রি বা রিকার, রেপ বা রফলা, মূর্ধন্য বা মূর্ধন্য কিংবা বাংলা সফলার কোনো ফলা সাধারণভাবে কখনোই যুক্ত হয় না। যেমন হস্ত থেকে হাত, চন্দ্র থেকে চাঁদ, চর্মকার থেকে চামার। আমরা এগুলো আরো সহজভাবে বলতে গেলে সেক্ষেত্রে বলতে পারি, যেমন হস্ত, হস্ত তৎসম শব্দ, হস্ত থেকে প্রাকৃত ছিল যে হস্ত, হস্ত থেকে হয়ে গেল হাত, এই শব্দগুলো পরিবর্তিত রূপ। এরপর যদি আমরা আসি দেশি শব্দ। দেশি শব্দ কাকে বলা হচ্ছে? এদেশে বসবাস করা সাধারণ মানুষের মুখ থেকে উৎপন্ন শব্দগুলো দেশি শব্দ। শব্দগুলোর মধ্যে গ্রাম্য ভাব অনুভব করা যায়, যেমন কুলা, গঞ্জ, চঙ্গা, এই বিষয়গুলো। বিদেশি শব্দ কাকে বলা হচ্ছে? আমরা বলতে পারি ধর্মীয়, রাজনৈতিক ও বাণিজ্যিক কারণে এদেশে বিভিন্ন দেশের মানুষের আগমন ঘটে, ফলে বাংলা ভাষায় তাদের ভাষার কিছু স্থান দখল করে নেয়, আর সেগুলোকে আমরা বলতে পারি বিদেশি ভাষার শব্দ। উদাহরণ হিসেবে আমরা এখানে বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা যে বিদেশি ভাষার শব্দগুলো মাথায় রাখার বা মনে রাখার কিছু বিষয় রয়েছে ছন্দ আকারে। সেই ছন্দগুলো এখন তোমাদের
একটু যদি আমরা দেখাই তাহলে সেখানে দেখতে পাচ্ছি এখানে প্রথমত যে শব্দটা সেটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। ফার্সি ভাষার শব্দগুলো কোনগুলো আমরা বলতে পারি? ফার্সি ভাষার শব্দগুলো এরকম: পাঞ্জারি, পয়গম্বর ও ফেরেশতা, খোদার সেরা দান, নামাজ রোজা না পড়িলে গুনাহ ও ফুরান, দোজকটা জিন্দা, দোকান চশমা তোষক নাই, এ দফতরে বদমাশিদের নালিশ শুধু পাই। বাদশা বেগম মেথর বলো, যতই থাকুক কারখানা, আমদানি ও রপ্তানি সে দরবারে সব মানা, ধন দৌলত রুজি রোজগার যতই করো সন্ধি, তারিক রশিদ দস্তখতে সবই জবান বন্দি, কারচুপি ও হাঙ্গামাতে বেহেস্ত পাওয়া ভার, বান্দারা হোক গোলাপ মোড়া নয় জানো আর। এই যে যেগুলোতে আন্ডারলাইন করা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো হচ্ছে আমাদের হচ্ছে ফার্সি ভাষার শব্দ। এই কবিতাগুলো তোরা মাথায় রাখতে পারো, মুখস্থ করতে পারো। এরপরে আরবি ভাষার শব্দ। আরবি ভাষার শব্দগুলো কোনগুলো? আমরা বলতে পারি ইস্তেহার, ঈদের দিনে উজু গোসল তওবা তসবিহ শেষে, হালাল কোরবানি দাও ইমানদারের বেশে, হজ যাকাত কোরআন দানে আল্লাহ খুশি হয়, কিয়ামতে জান্নাত পাবে হাদিস শরীফ কয়, ইসলামের আলেম যারা হারামকে ভয় পায়, ইলম বুঝে আদালতের খারিজ করে রায়, উকিল যদি এজলাসে ওজর কেচ্ছা কয়, মহকুমার ইনসানে সে দালালি সয়, হারামি ইনসাফে গায়েব করে বই, উজির উকিল মক্কেলে বাকিতে খায় দই, ইসলামী আইন কানুনের লেবুর নগদ দাম, কলম কিতাব লোকসানে হবে জাহান্নাম। এগুলো আমাদের গেল আরবি। প্রথমে গেল ফার্সি, এরপরে গেল আরবি। এখন আসি পর্তুগিজ ভাষায় কিছু শব্দ রয়েছে। পর্তুগিজ ভাষার শব্দগুলো কিরকম? আলপিনের জানালা, গুদামের আলমারিতে সাবান টুপি বোম ছিল, পাউরুটি ও পেঁপে পেরেক আনারসের ধুম ছিল, বালতি কামিজ স্ত্রী চাবি পেরেক ঝুল ছিল, আচার কাবাব সাগু এবং পিস্তলের কুম ছিল, আলকাতরা জামা বোতাম তামাক ভরা রুম ছিল, কেরানীয় মিস্ত্রি কোমড়া যখন খুলছিল, ইংরেজ পাদ্রী পেয়ারা খেয়ে গির্জাতে ঘুমছিল। যে খুব সুন্দর আকারে ছন্দ আছে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো মুখস্থ করতে পারো। এছাড়াও আরো কিছু শব্দ রয়েছে, যেমন তুর্কি শব্দগুলো হচ্ছে তোপ দারোগা চাকরকে চাকু মারলেন, ফার্সি শব্দ রেস্তোরাঁর ডিপোতে কুপনের কার্তুজ, ওলন্দাজ শব্দ তুরুপের উইতন হরতন টেক্কা, গুজরাটি শব্দগুলো হচ্ছে খরদর হরতাল, পাঞ্জাবি শব্দগুলো কি শিখ ও চাহিদা, মুন্ডারি শব্দ হচ্ছে চুলা। এরপর আরো কিছু শব্দ রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। চীনা শব্দ হচ্ছে চাও চিনি, বার্মিজ শব্দ হচ্ছে লুঙ্গি ও ফুঙ্গি, জাপানি শব্দ হচ্ছে রিক্সা ও হাড়িকেড়ি, কোল শব্দ কুড়ি, তামিল শব্দ হচ্ছে পেট। শিক্ষার্থী বন্ধুরা এছাড়া আরো কিছু রয়েছে বিষয়গুলো। এটা তো গেল আমাদের হচ্ছে উৎপত্তি অনুসারে। এখন যদি আমরা একটু গঠনগতভাবে দেখি, গঠনগতভাবে বলছিলাম দু প্রকার শব্দ রয়েছে। দু প্রকার কি কি শব্দ রয়েছে? আমরা এখানে হচ্ছে একটা মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। প্রথমত আসি মৌলিক শব্দ কাকে বলা হচ্ছে? যে শব্দগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। যেমন নাক, ফুল, বই, এগুলো মৌলিক শব্দ, কারণ এগুলো কোনোভাবে ভাঙা যায় না বা বিশ্লেষণ করাও যায় না। অপরদিকে সাধিত শব্দ, যে শব্দগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যায়, কিংবা যে শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা অর্থ পাওয়া যায়, তাকে সাধিত শব্দ বলা হয়। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এটা আমাদের সমাসের মাধ্যমে গঠিত হলো। বিদ্যালয়, বিদ্যাযুগালয় সন্ধির মাধ্যমে। চলন্ত ধাতু, চলযোগ অন্ত প্রত্যয়ের মাধ্যমে। এই যে বিষয়গুলো আমাদের রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ হচ্ছে আমাদের সমাসের মাধ্যমে হতে পারে, সন্ধির মাধ্যমে হতে পারে, প্রত্যয়ের মাধ্যমে হতে পারে এবং উপসর্গের মাধ্যমে হতে পারে। এরপরে আসে শিক্ষার্থী বন্ধুরা অর্থগতভাবে শব্দ যেটা রয়েছে, এটা তিন প্রকার। অর্থগতভাবে শব্দ তিন প্রকার কি কি যদি আমরা একটু আলোচনা করি বিস্তারিত, তাহলে প্রথমত আসে যৌগিক শব্দ। যৌগিক শব্দটা কাকে বলা হচ্ছে? আমরা এখানে বলতে পারি যে শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ ও উৎপত্তিগত অর্থ। উৎপত্তি বলতে কি ব্যবহারিক, এবং ব্যবহারিক অর্থ যেটা বোঝায় আর কি, যে শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ বা উৎপত্তিগত অর্থ এক, সেগুলোকে যৌগিক শব্দ বলা হয়ে থাকে। যেমন গৈযোগ গায়ক, এখানে গায়ক শব্দের গই হলো ব্যুৎপত্তিগত শব্দ যার অর্থ যে গান করে, এবং অক হচ্ছে প্রত্যয় যার কোনো অর্থ নেই। ব্যবহারিক শব্দ বা গঠিত শব্দ গায়ক, যার অর্থ যে গান করে। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক হওয়াতে গায়ক শব্দটি আমাদের এখানে যৌগিক শব্দ। এখন মুখস্থ করার কিছু কৌশল রয়েছে। কৌশলটা কি? গায়কের কর্তব্য মধুর সুরে গান করা, কিন্তু সে গান না করে বাবুয়ানার বেশধারে দহিত্রকে নিয়ে চিকা মারাতে গেল। এখানে যে শব্দগুলো, এখানে আমাদের গায়ক কর্তব্য মধুর, এরপরে রয়েছে বাবুয়ানা, দহিত্র, চিকামারা, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে যৌগিক শব্দ। এরপর যদি আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো হচ্ছে রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দগুলো কিরকম? যে শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ এক নয়, বিশেষ কোনো ভাব প্রকাশ করে, বিশেষ আলাদা কোনো অর্থ প্রকাশ করে, সেগুলোকেই বলা হয় রূঢ়ি শব্দ।
যেমন গো যোগ এসোনা, এখানে বললাম গবেষণা। গবেষণা শব্দের অর্থ আমরা জানি কোনো কিছু বিষয়ে অনুসন্ধান করা, কিন্তু না, এখানে ব্যবহারিক অর্থটা বা আক্ষরিক অর্থটা অন্যরকম বোঝাচ্ছে। কিরকম বোঝাচ্ছে আমরা যদি একটু ব্যাখ্যা দেই, এখানে গবেষণা শব্দের গো হলো ব্যুৎপত্তিগত শব্দমূল যার অর্থ গরু, আর এসোনা শব্দের অর্থ খোঁজা। ব্যবহারিক শব্দ এখানে এসে গেল আমাদের হচ্ছে অন্যরকম গরুকে খোঁজা, যার অর্থ কিছুকে বিশ্লেষণ করা নয়। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ এক না হওয়াতে গবেষণা শব্দটি আমাদের এখানে রূঢ়ি শব্দ। এই শব্দগুলো কিছু রয়েছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, যেমন প্রবীণ। এই প্রবীণ আমার এখানে একটা শব্দ রয়েছে, এরপর হস্তি রয়েছে, গবেষণা রয়েছে, তেল রয়েছে, বাঁশি রয়েছে, সন্দেশ রয়েছে। আমি এখানে বলতে পারি প্রবীণ লোকটি হস্তি গবেষণা ছেড়ে, তাহলে প্রবীণ লোকটি হস্তি গবেষণা ছেড়ে তৈল বাঁশি ও সন্দেশ বিক্রি করে। এই যে এগুলো হচ্ছে আমাদের রূঢ়ি শব্দ। এরপর যদি আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা, যে শব্দটা আছে সেটা হচ্ছে যোগরূঢ় বা যোগরূঢ়ি শব্দ। যোগরূঢ় বা যোগরূঢ়ি শব্দটা কাকে বলা হচ্ছে, আমরা খুব সহজে এখানে বলতে পারি যে শব্দগুলো সমাসের সাহায্যে গঠিত হয়, কিন্তু সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে এটি অন্য একটি নির্দিষ্ট অর্থকে নির্দেশ করে, এবং সেই শব্দগুলোকে আমরা বলতে পারি যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কজ, বললাম পঙ্কে জন্মে যা, আমরা জানি পঙ্ক শব্দের অর্থ পানি, অর্থাৎ পঙ্কে শৈবাল, শালুক, পদ্মফুল, এই ফুল বিষয়গুলো প্রকৃতি ভীতি জাতীয় জিনিসগুলো জন্মে, কিন্তু পঙ্কজ শব্দটি এত কিছু না বুঝিয়ে এখানে নির্দিষ্টভাবে পদ্ম ফুলকেই বুঝিয়েছে। সুতরাং পদ্ম ফুলকে বুঝিয়েছে বিধায় আমরা এখানে এটাকে বলবো যোগরূঢ় বা যোগরূঢ়ি শব্দ। মুখস্থ রাখার কিছু বিষয় রয়েছে। বিষয়টা কি, যে রাজপুত্র, এই রাজপুত্র পঙ্কজ জলধির মহাযাত্রা করলো, আমরা এটা মুখস্থ রাখতে পারি ছন্দ আকারে, রাজপুত্র পঙ্কজ হাতে জলধির উদ্দেশ্যে মহাযাত্রা করলো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের সঙ্গে লেকচার 7 নিয়ে আলোচনার বিষয়। তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবা, এটা আমার কামনা। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।